হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাই ক্ল্যারিটি ক্লাসেস কমার্সের একটি নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা ক্লাস 12 সেমিস্টার 3 এর বিজনেস স্টাডিজের চ্যাপ্টার 3 টা কারবারি পরিবেশ বিজনেস এনভায়রনমেন্ট এটা নিয়ে এসেছি। তো কারবারি পরিবেশ তো আমরা জানবো, তার আগে আমরা জেনে নিই যে পরিবেশ কি। তো পরিবেশ মানে ধরো তুমি একটা গাছ লাগিয়েছো, সেটাতে তুমি জল দাও, পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো আসছে, ভালো মাটি আছে, তাহলে গাছটা কি ভালোভাবে বাড়বে, বৃদ্ধি হবে। ঠিক আছে? তো সেরকম ভাবে ব্যবসা মানে আমাদের যে কারবার করছি আমরা, তার ক্ষেত্রেও কারবার বড় হতে গেলে মানে গ্রো করতে গেলে, ভালো প্রফিট আসতে গেলে, তার জন্য কি ভালো পরিবেশের দরকার পড়ে। তো সেটাই বলেছে যে বিশ্বের বিভিন্ন দেশে জীবনযাত্রার পার্থক্যের মূল কারণ হলো পরিবেশ। পরিবেশ মানে চারপাশের সব উপাদান যা জীবন ও জীবিকায় প্রভাব ফেলে। আর কারবারি পরিবেশ কি? ব্যবসার চারপাশে যেসব জিনিস আছে যা তাকে সাহায্য করছে অথবা সমস্যাও ফেলতে পারে, তো সেইটা আমাদের কি বলছে কারবারি পরিবেশ। তাকে সাপোর্টও করতে পারে অথবা মানে গ্রো হতে গেলে বাধাও দিতে পারে। তো সবকিছুই আমাদের কারবারি পরিবেশের মধ্যে পড়ে। ঠিক আছে? অনুকূল প্রতিকূল দুটোই আছে। তো সেটাই বলছে যেসব উপাদান ব্যবসা এবং ব্যবস্থাপনার উপর প্রভাব ফেলে, যেগুলি সমষ্টি কারবারি পরিবেশ, সেগুলির সমষ্টি কারবারি পরিবেশ। এতে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, প্রযুক্তিগত পরিবেশ অন্তর্ভুক্ত থাকে। সঠিক পরিবেশে ব্যবসা বৃদ্ধি পায় এবং প্রতিকূল পরিবেশে ব্যবসা বাধা দেয়। ঠিক আছে? প্রতিকূল পরিবেশ ব্যবসাকে বাধা দেয় এবং মানুষ, ক্রেতা যেটাকে আমরা বলছি, সরকার আছে, কম্পিউটার আছে, মোবাইল আছে, আইন আছে, প্রতিযোগী কোম্পানি আছে, সমস্ত কিছুই আমাদের কি কারবারি পরিবেশের মধ্যে পড়ে। কারবারি পরিবেশ আবার দুই ভাগে ভাগ আছে। একটা আছে হলো আমাদের অভ্যন্তরীণ পরিবেশ, আরেকটা আছে হলো বাহ্যিক পরিবেশ। অভ্যন্তরীণ পরিবেশ মানে এটা ব্যবসার ভিতরে থাকে, ব্যবসা নিজেই নিয়ন্ত্রণ করতে পারে। ঠিক আছে? যেমন কর্মচারী, ব্যবস্থাপনা, মূলধন, সংস্কৃতি, কেমন কালচার আছে ওইখানকার, তাই না? এই সমস্ত কিছু তো ব্যবসার মধ্যে পড়ে। আর বাহ্যিক পরিবেশ মানে কি? বাহ্যিক পরিবেশ মানে এইটা হলো বাইরে, মানে ব্যবসার বাইরের মধ্যে এই পরিবেশটা পড়ে। ঠিক আছে? অভ্যন্তরীণ পরিবেশটা আমরা দেখে নিই আরেকবার একটু। সেটা আমাদের কি আছে? মানব সম্পদ, দক্ষ প্রশিক্ষিত কর্মচারীরা যারা কাজ করছে তারা আমাদের বোঝাচ্ছে মানব সম্পদ। পরিকাঠামো, কেমন কি আমাদের যন্ত্রপাতি আছে, কেমন আধুনিক ব্যবস্থাপনা আছে এবং কোম্পানির উদ্দেশ্য কি? কোম্পানি লং টার্মে ভালো ব্যবসা করতে চায়, ভালোভাবে কাস্টমার মানে তাদের যারা হলো কনজিউমার্স আছে তাদের সাথে ভালো সুসম্পর্ক করতে চায়, গুডউইল চায়। ক্ষমতার উৎস, সিদ্ধান্ত গ্রহণ, কর্তৃত্ব, এগুলো কার কাছ থেকে আসছে? সুনাম মানে ভালো ইমেজ বজায় রাখা। এই সমস্ত কিছু আমাদের অভ্যন্তরীণ উপাদানের মধ্যে পড়ছে। আর বাহ্যিক উপাদানের মধ্যে আমাদের কি, কি আছে? এই যে এইগুলো আছে ক্রেতা, আমাদের প্রতিযোগী, কারা আমাদের ক্যাপিটাল দিচ্ছে, আমাদের জিনিসপত্র সরবরাহ করছে, মধ্যস্থকারীরা মানে ধরো যারা ব্রোকার্স আছে, যাদের দ্বারা আমরা জিনিসপত্র সরবরাহ করছি, ডিস্ট্রিবিউটরস আছে, যারা বিজ্ঞাপনী সংস্থা আছে, অ্যাডভার্টাইজমেন্ট করে দিচ্ছে, মার্কেটিং করে দিচ্ছে। এই সমস্ত কিছু আমাদের এক্সটার্নাল এনভায়রনমেন্ট এর মধ্যে পড়ছে। ঠিক আছে? এবার আমাদের কি আছে? ম্যাক্রো মানে সমষ্টিগত। ওইটা কি ছিল? মাইক্রো ছিল, একটা ছিল অভ্যন্তরীণ, আর একটা ছিল বাহ্যিক। ঠিক আছে? এবার ম্যাক্রো মানে সমষ্টিগত, যেটা প্রতিষ্ঠান একদমই নিয়ন্ত্রণ করতে পারবে না। ঠিক আছে? মানে বড় জিনিস। ঠিক আছে? এগুলো অনেক বড় জিনিস। এগুলোকে ব্যবসা কি ডাইরেক্টলি মানে যে প্রতিষ্ঠান আছে, আমাদের যে কারবার আছে, সেটা ডাইরেক্টলি নিয়ন্ত্রণ করতে পারবে না। আগেরটাতে কি ছিল? আগেরটাতে ছিল আমাদের মাইক্রো। মাইক্রো কি ব্যবসার সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত অনেক কাছের ব্যবসা, সেটা ব্যবসা নিয়ন্ত্রণ করতে হবে। তার মধ্যে দুটো আছে, একটা ইন্টারনাল আছে, একটা এক্সটার্নাল আছে। ঠিক আছে? আর ম্যাক্রো কি বড় জিনিস, সেটা আমাদের ব্যবসা চট করে নিয়ন্ত্রণ করতে পারবে। এবং অর্থনৈতিক পরিবেশ যেরকম হলো আমাদের দেশের জিডিপি কেমন আছে, আমাদের হলো দেশের মধ্যে হলো ইনকাম কেমন কি হচ্ছে, তাই না? তো জিনিসপত্রের দাম কেমন বাড়ছে, মানে এই দেশের মধ্যে বিজনেস করার টেন্ডেন্সি আছে নাকি, ইনভেস্টমেন্ট হচ্ছে নাকি, মানে আমরা যেখানে স্থিতই আছি আমাদের বিজনেসটা। ঠিক আছে? আর ভৌগোলিক পরিবেশ কেমন আছে, আবহাওয়া কেমন আছে, অনেক সময় ভূমিকম্প, বন্যা প্রবণ জায়গা হয়ে থাকে, সেই সব জায়গার মধ্যে বিজনেস করা টাফ হয়ে যায়। এই সমস্ত কিছু। তারপর কি আছে? কারিগরি পরিবেশ। কারিগরি পরিবেশ মানে টেকনোলজি কেমন কি আছে, উন্নত টেকনোলজি আছে কিনা, নতুন নতুন যন্ত্রপাতি, প্রযুক্তি, এবং এখন এআই আছে, ইউপিআই আছে, এই সমস্ত কিছু নির্ভর করছে। রাজনৈতিক পরিবেশ, সরকার ভালো আছে কিনা, সরকার কি বিজনেসের জন্য সহায়ক কিনা, অনেক সময় স্ক্যাম থাকে, বিভিন্ন প্রকার আহ অনেক কূটনৈতিক রাজনৈতিক ব্যাপার-স্যাপার থাকে। তাই জন্য প্রবলেম হয়ে থাকে অনেক বিজনেসে। আর সামাজিক পরিবেশ কেমন আছে? সমাজের রীতিনীতি, মানুষের শিক্ষা ব্যবস্থাপনা কি আছে? অনেক ব্যাকওয়ার্ড আছে নাকি, মানুষরা সেখানে অবশ্য বিজনেস করা যাবে না। এবং আইনি পরিবেশ কি আছে? সরকারি নিয়ম কেমন কি, ট্যাক্স চাপাচ্ছে সরকার আমাদের বিজনেস করার জন্য সঠিকভাবে জায়গা মানে নিয়ম আছে কিনা, প্রচুর ট্যাক্স দিতে হচ্ছে, অনেক ক্রেতা সুরক্ষা আইন আছে এবং আইনের অনেক মারপ্যাঁচ আছে। সমস্ত কিছু আমাদের কি ম্যাক্রোর মধ্যে পড়ে। ঠিক আছে? অর্থনৈতিক, ভৌগোলিক, কারিগরি, রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক। তাই মাইক্রো আমাদের শর্টে কি বলতে পারি? ব্যবসার নিকটবর্তী, প্রভাবযোগ্য। আর ম্যাক্রো আমাদের কি বাহ্যিক এবং বৃহৎ, অনিয়ন্ত্রিত, মানে ব্যবসার খুব কাছের জিনিস যেটাকে নিয়ন্ত্রণ করা যায়। আর ম্যাক্রো মানে বড় বিষয়, যেটা ব্যবসার দ্বারা চট করে নিয়ন্ত্রণ করা যায় না। বোঝা যাচ্ছে? তো এই জিনিসগুলোই আমাদের আছে। তারপর আমাদের আছে কি SWOC বিশ্লেষণ বা হলো
এটাকে আমাদের অ্যানালিসিস বলা হতে পারে। এইগুলোর প্রত্যেকটা টার্মের ফুল ফর্ম আছে। ধরো একটা ব্যবসা, সেটাকে বিশ্লেষণ করতে হবে, তার শক্তি কি আছে, তার দুর্বলতা কি আছে, এই সমস্ত। ধরো তুমি একটা আইসক্রিমের দোকান খুলেছো, সেটা হলো স্ট্রেংথ কি আছে, খুবই সুস্বাদু আইসক্রিম আছে। উইকনেস কি আছে, দোকানের মধ্যে হয়তো ধরো একটা ফ্রিজ আছে, বেশি পরিমাণ তুমি স্টোর করতে পারছো না। আর অপরচুনিটি কি আছে, তার অপরচুনিটি আছে তুমি গরমকাল শুরু হলে সবাই বেশি পরিমাণে আইসক্রিম খেতে চায়। আর চ্যালেঞ্জেস কি আছে, পাশেও আরো দু তিনটে দোকান লেগে গেছে। বুঝতে পারছো? তো এইটাই বলছে যে সমষ্টিগত পরিবেশের ভিত্তিতে কোনো প্রতিষ্ঠানের কার্যকলাপের বিশ্লেষণের একটা কার্যকর পদ্ধতি। এস ফর স্ট্রেংথ, প্রতিষ্ঠানের সেই অভ্যন্তরীণ গুণাবলী সক্ষমতা বোঝাচ্ছে, যেটা আমি উদাহরণে বোঝালাম। উইকনেস কি আছে, প্রতিষ্ঠানের সীমাবদ্ধতা, আমাদের ছোট ফ্রিজ আছে, এরকম জাস্ট আমি তোমাদের উদাহরণ দিয়ে সিম্পল ভাবে বোঝাচ্ছি। অপরচুনিটি কি আছে, পরিবেশ কেমন অনুকূল অবস্থা আছে, গরমকালে আমরা বেশি বিক্রি করতে পারবো। চ্যালেঞ্জেস কি আছে, প্রতিকূল বাধা যা ব্যবসাকে টিকিয়ে রাখতে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, অনেক বেশি পরিমাণ কম্পিটিটরস আছে, এইগুলো। ঠিক আছে, বোঝা যাচ্ছে এই ব্যাপারটা? ঠিক আছে, তো ব্যবসা করতে হলে চারপাশের যা পরিবেশ আছে সেটাকে বুঝে চলতে, এবং গাছকে টিকে থাকতে গেলে যেরকম জল, মাটি, আলো সবকিছু লাগবে, সেরকম ব্যবসার জন্য সমস্ত কিছু লাগবে। এবার কারবারি পরিবেশের বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য কি, একটা দেশের ব্যবসা, জীবিকা, শিল্প, বাণিজ্য বিকাশে সরাসরি তার কারবারি পরিবেশের উপর নির্ভরশীল। ধরো তুমি একটা ফ্যাক্টরি দিতে চাইছো, ঠিক আছে? ধরো তুমি একটা কোনো একটা জিনিস বানাচ্ছো, ধরো চকলেট বানাচ্ছো বা আইসক্রিম বানাচ্ছো, তো ফ্যাক্টরি দিতে চাইছো। তো সেখানকার প্রাকৃতিক পরিবেশ কি? ধরো এমন একটা জায়গায় তুমি ফ্যাক্টরি দিচ্ছ, এখানে নদীর খুব কাছে, ভালো মাটি হচ্ছে, তাহলে ফ্যাক্টরিটা বানানো সহজ হচ্ছে। এটা প্রাকৃতিক পরিবেশ। আবার আছে কি সরকারি নীতি। সরকার যদি বলে বেশি পরিমাণে চকলেট বানাও, বেশি পরিমাণে প্রোডাকশন করো, আমি তোমাকে সাহায্য করব। তোমার ক্ষেত্রে ব্যবসাটাকে হলে ইজি করে দেবো। ট্যাক্সেশন অনেক সুবিধা করবে, এই সমস্ত কিছু। তাতে কি অপরচুনিটি সৃষ্টি হবে, এগুলোকে সরকারের নীতি বলা হচ্ছে। আর অর্থনৈতিক পরিবেশ কি, দেশের মানুষের আয়, ব্যাংক থেকে লোন পাচ্ছে কিনা, এই সমস্ত কিছু। মানে কারবার ব্যাংক থেকে লোন পাচ্ছে নাকি, দেশের মানুষের পার্চেসিং পাওয়ার আছে কিনা, কেনার ক্ষমতা আছে কিনা। ঠিক আছে, যাতে তুমি চকলেট বেশি বানাতে পারো, বেশি বিক্রি হতে পারে, এইগুলো। আর কারিগরি পরিবেশ কি, বিভিন্ন ট্রেনিং দেওয়া কম্পিউটারের জন্য, ইঞ্জিনিয়ারিং, তারপর মেশিনের জন্য বিভিন্ন ট্রেনিং, ম্যানেজমেন্টের ট্রেনিং। তারপর আমাদের হলো যে আমরা চার্টার্ড অ্যাকাউন্ট হচ্ছি, কস্ট অ্যাকাউন্টে অ্যাকাউন্টিং এর ট্রেনিং, এই সমস্ত কিছু আমাদের কারিগরি পরিবেশের মধ্যে পড়ছে। আর রাজনৈতিক পরিবেশের মধ্যে কি পড়ছে, সরকার যদি শান্তিতে চলে, ব্যবসা করা সহজ হয়, আমাদের যাতে হলো কোনো প্রকার প্রবলেম হয় না, স্ক্যাম ইত্যাদি, কারাপশন কম থাকে, এগুলো আর রাজনৈতিক পরিবেশের মধ্যে পড়ছে। আর সামাজিক পরিবেশ বললাম যে ধর্ম, মানুষ শিক্ষিত আছে, ধর্ম, সংস্কৃত, শিক্ষা, মূল্যবোধ সব ঠিকঠাক আছে। চকলেটও খেতে ভালোবাসে, আইসক্রিম খাচ্ছে, সবার মধ্যে শিক্ষা আছে, সঠিকভাবে কোনো জিনিস কনজাম্পশন করার মধ্যে কোনো বাধা ইত্যাদি নেই, সেগুলো সামাজিক পরিবেশ। আর ডাইনামিক বা চলমান পরিবেশ বলতে কি বোঝায়, যেমন কেউ চকলেট খেতে পছন্দ করে, কখনো কেউ পছন্দ করে না, কেউ আইসক্রিম খেতে পছন্দ করে না, এই সিজনে এটা চলে না, ক্রেতার রুচি, প্রতিযোগিতা, এই সমস্ত কিছু আমাদেরকে ডাইনামিকের মধ্যে পড়ছে। বোঝা যাচ্ছে? তো এইগুলোই আছে, যেগুলো আমি তোমাদেরকে বললাম। প্রাকৃতিক পরিবেশ, জলবায়ু, নদী, খনিজ সম্পদ কেমন কি আছে। সরকারের নীতির মধ্যে মিশ্র অর্থনীতি বলে সরকারি বেসরকারি প্রভাব কি পড়ছে। অর্থনৈতিক পরিবেশ, মূলধন, উৎপাদন, আয় ব্যয় বন্টন, এগুলো কেমন কি আছে। কারিগরি পরিবেশ, আইআইএম থেকে ম্যানেজমেন্ট, আইসিআই থেকে সিআই, সিডাব্লিউ থেকে কস্ট অ্যাকাউন্টিং, তারপর হলো আমাদের আইআইটি থেকে ইঞ্জিনিয়ারিং ইত্যাদি। রাজনৈতিক স্থিতিশীলতা, আইন শৃঙ্খলা কেমন আছে। সামাজিক পরিবেশ, ধর্ম, সংস্কৃতি, শিক্ষা, মূল্যবোধ কেমন আছে। আর ডাইনামিক পরিবেশ মানে হলো চলমান, যে ক্রেতার রুচি, প্রতিযোগিতা, আয় ইত্যাদির পরিবর্তনের সাথে কেমন কি সম্পর্ক আছে। ঠিক আছে, তো এটাই আমাদের আছে। তারপর আমাদের কি আছে, কারবারি পরিবেশের উপাদান। কারবারি পরিবেশের উপাদান কি, খুবই সিম্পল, অর্থনৈতিক, ভৌগোলিক, কারিগরি, রাজনৈতিক, সামাজিক এবং অন্যান্য। তো এইগুলো আমি তো খুব ইজি ভাবেই তোমাদেরকে আগে বলেছি। অর্থনীতি, আয় বেশি, মানুষ বেশি কিনবে। ভৌগোলিক পরিবেশ কি, জলবায়ু ভালো, সহজে ফ্যাক্টরি আমরা লাগাতে পারবো, ভালো পরিমাণে বিজনেস করতে পারবো, সবকিছু ঠিকঠাক থাকবে, প্রাকৃতিক দুর্যোগ কম থাকবে। কারিগরি পরিবেশ, আমাদের মেশিন ভালো থাকবে, মানে উন্নত প্রযুক্তি থাকবে, ভালো ভালো প্রযুক্তি আমরা বিজনেসের মধ্যে ব্যবহার করতে পারবো, এইগুলো থেকে ভালো প্রোডাক্ট পাবে। রাজনৈতিক পরিবেশে রাজনৈতিক শান্তি থাকবে, কোনো এমন কিছু কারাপশন ইত্যাদি থাকবে না, সবকিছু ঠিকঠাক থাকবে। স মানে সরকারের কাছ থেকে আমরা সহযোগিতা পাবো, স্থিতিশীল সরকার থাকবে, এই সমস্ত কিছু। আর সামাজিক পরিবেশ মানে শিক্ষিত মানুষ থাকবে, চেতনা থাকবে, এইগুলোই আমাদের মধ্যে পড়ছে। আর অন্যান্যর মধ্যে স্বাস্থ্য ভালো থাকবে, শ্রমিক সম্পর্ক ভালো থাকবে, ব্যবসার পরিসর বৃদ্ধি পাবে, এইগুলো আমাদের পড়ছে। ঠিক আছে, উন্নত প্রযুক্তি, অনুকূল জলবায়ু, জাতীয় আয়, এগুলো আমাদের মধ্যে পড়ছে। ঠিক আছে? আর প্রতিকূল উপাদান কি? এগুলোর জন্য কি, ব্যবসা বাধা পাবে। মূলধনের অভাব, টাকা নেই। টাকা আমাদের নেই, বিনিয়োগ কম হচ্ছে। দক্ষ লোক নেই, প্রযুক্তির অভাব হচ্ছে, সেরকমই দক্ষ লোক নেই, ভালো আধুনিক যন্ত্রপাতি নেই। তারপর জীবনযাত্রার নিম্নমান, মানুষ গরিব আছে, সেখানে হলো আয়ই কম, তাহলে মানুষের চাহিদা সীমিত, তাহলে আর কি ফ্যান্সি জিনিস, চকলেট ইত্যাদি কি কিনবে? সরকার অস্থির, রাজনৈতিক পরিস্থিতি ঠিক না, ভয় হয়, কেউ টাকা দিতে চাইছে না। ঠিক আছে, কখনো কি সরকার চেঞ্জ হয়ে যেতে পারে, অনেক পলিটিক্যাল অনেক প্রবলেম আছে। সমাজ উন্নতি, সবে অসুস্থ ব্যক্তি, অতটা সুশিক্ষিত নয়, অশিক্ষিত, অনেক হলো গোঁড়ামি আছে, ধর্মীয় অনেক ব্যাপার স্যাপার আছে, এই সমস্ত কিছু আমাদের কি
প্রতিকূল পরিবেশের মধ্যে পড়ে। ধরো কোনো একটা জামা কাপড় তুমি বানাচ্ছ, সেইখানে ওই ফ্যাশনের জামা কাপড় পরা নিষিদ্ধ, তখন তোমার সেই প্রকৃতির জামা কাপড় চলবে না। ওকে। কারবারি পরিবেশের গুরুত্ব কি? ভূপ্রকৃতি, সবার প্রথমে সমতল জায়গা হলে ফ্যাক্টরি বানানো সহজ হবে, পাহাড়ে বা জঙ্গল হলে সমস্যা হবে। অপ্রাকৃতিক পরিবেশ কি? অনেক মানুষ হবে, অনেক ক্রেতা হবে আমাদের, তাই না? যে বেশি পরিমাণে আমরা লোককে নিয়োগ করে কাজ করাতে পারবো, বেশি পরিমাণে লোক কিনতে পারবে। আর বিজ্ঞান এবং প্রযুক্তিগত আমাদের কি আছে? বিজ্ঞান এবং প্রযুক্তিগত আধুনিক মেশিন থাকলে বেশি পরিমাণে চকলেট বানাতে পারবো দক্ষভাবে, আমাদের কারিগরি শিক্ষার দ্বারা আমাদের হলো ভালো পরিমাণ প্রোডাক্ট পাবো। রাজনৈতিক পরিবেশ যেটা বললাম, সরকার যদি ঠিকঠাক চলে কেউ ভয়ে পালাবে না, আমাদের হলে ইনভেস্ট করবে, ইনভেস্টাররা আসবে। জাতি ধর্ম, কিছু মানুষ নিরামিষ খায়, কিছু মানুষ মিষ্টি খায় না, হয়তো চকলেট খায় না, এই সমস্ত কিছু। তাই চকলেট বানানোর আগে এই সমস্ত কিছুও ভাবতে হবে, তাই না? এই সমস্ত কিছু যে বলছে এগুলো প্রভাব বিস্তার করছে, তাই বলছে না যে গুরুত্ব, এইগুলো প্রভাব একটা ফেলছে, তো তার জন্যই বলা হচ্ছে। আর শিক্ষা সংস্কৃতি কি? শিক্ষিত সমাজ তোমার পণ্যের ভ্যালু বুঝবে, মানে তুমি যেই পণ্যটা বা যে প্রোডাক্টটা রাখছো তার মান বুঝবে। যে এইটা বলে না, এই যে ম্যাগনামের বিভিন্ন আইসক্রিম হয়, তাই বেশি দামে হয়ে থাকে, এই ধরনের ডেইরি মিল্কের এই চকলেট, এই সমস্ত কিছু বিভিন্ন ধরনের, তাই না? যে তোমার হলো বিভিন্ন, ধরো উন্নত মানের উন্নত কোয়ালিটির জিনিসপত্র দিয়ে তুমি চকলেটটা বানাচ্ছো, তার দামও হবে, কিন্তু মানুষ শিক্ষিত যে তারা বুঝবে যে এটার হলো আমরা ভ্যালুটা দিচ্ছি, কিন্তু এটার দ্বারা আমরা সঠিক জিনিস পাবো, ঠিক আছে? তো এইগুলো আমাদের হচ্ছে। এবার আমাদের কি জাস্ট বোঝার আছে যে ভালো পরিবেশ যদি আমাদের হয় তাহলে আমাদের ব্যবসা খুব ভালো চলবে, এবং যদি খারাপ পরিবেশ হয় তাহলে আমাদের ব্যবসার মধ্যে বাধা সৃষ্টি হবে, ঠিক আছে? এবার আমাদের কি আছে, ভারত সরকার কি বিভিন্ন নীতি নিয়েছিল, ঠিক আছে? ভারত সরকার কি নিয়েছিল? বিভিন্ন নীতি নিয়েছিল। ১৯৯১ সালে ভারত নতুন শিল্পনীতি প্রবর্তন করে। তাদের মধ্যে মেইন গুলো কি আছে? উদারীকরণ, লিবারালাইজেশন, বেসরকারীকরণ, প্রাইভেটাইজেশন এবং বিশ্বায়ন, গ্লোবালাইজেশন। এইগুলো আমাদের হয়েছিল। উদারীকরণ মানে কি? ব্যবসার জন্য নিয়ম একটু হালকা করলো, মানে অনেক বাধা বাধ্যকতা হাঁটালো যাতে খুব ইজিলি লোকেরা ব্যবসা করতে পারে। বেসরকারীকরণ মানে কি? সরকার সমস্ত কন্ট্রোল না রেখে কিছু কন্ট্রোল ছেড়ে দিল, প্রাইভেট ভাবে কাজ করলো লোকেরা, প্রাইভেট মানে যারা কি নিজেদের টাকা এনে করছে, সরকারের কন্ট্রোল থাকলো না। আর বিশ্বায়ন কি হলো? বাইরের দেশের সঙ্গে মিলেমিশে আমরা কাজ করছি, বাইরের দেশে এখানে বসে বিজনেস করছি, আমরা বিভিন্ন প্রোডাক্ট দেখছি, বিভিন্ন টিভি চ্যানেল, এগুলো সব গ্লোবালাইজেশন, বিশ্বায়ন, এগুলো হওয়ার ফলে, ঠিক আছে? এর ফলে কি হলো? এর ফলে হলো আমাদের কি হলো? প্রতিযোগিতা বৃদ্ধি হলো, তাই না? লাইসেন্সিং হওয়া সহজ হলো। মানুষের ধরো আগে তুমি তোমার এলাকায় খালি একটা চকলেটের দোকান ছিল, এখন ৪-৫ টা জায়গায় তুমি খুলতে পারছো। মানে ইজি হয়ে গেল আমাদের কাজ করা, বিজনেস করা ইজি হলো। মানে আমরা বেশি পরিমাণ বিজনেস করতে পারি। মানুষের চাহিদা বেড়ে গেল। নতুন, নতুন কোম্পানি আসে, নতুন, নতুন জিনিসপত্র, নতুন, নতুন জিনিস, নতুন ভ্যারাইটি চকলেট, খেলনা, জামা, প্রোডাক্ট এগুলো পাচ্ছে। তাহলে সবাই নতুন, নতুন জিনিস চাইলো। প্রযুক্তিগত পরিবর্তন হলো। বিদেশ থেকে নতুন মেশিন আসলো, কম্পিউটার, এই সমস্ত কিছু ব্যবহার করা হলো। এইগুলো ব্যবহার করে কি আরো ভালো, ভালো জিনিস বানানো হচ্ছে। এবং আগে যেভাবে কাজ চলতো এখন আর সেভাবে চলে না, নতুনভাবে কাজ করতে হচ্ছে, নতুনভাবে ভাবতে হচ্ছে, নতুন নীতি, বিভিন্ন নিয়ম পরিবর্তন করা হচ্ছে, এইগুলোই পরিবর্তন হচ্ছে। মানব সম্পদের উন্নয়ন মানে মানুষকে শেখাতে হলে শুধু কাজ করলে হবে না, ভালোভাবে সঠিকভাবে শিখে ট্রেনিং নিয়ে জানতে হবে। যেমন কম্পিউটার জানতে হচ্ছে, আ ইংরেজি জানতে হচ্ছে, কেন বাইরের দেশের সাথে কমিউনিকেশন করতে হচ্ছে, আর মেশিন চালানো বিভিন্ন ধরনের এইগুলো। বাজার বুঝে চলতে হচ্ছে, বাজারমুখী কার্যকলাপ মানে কি? মানুষ কি চাইছে সেটা বোঝার জন্য কোম্পানিগুলো বাজারে ঘুরছে, সমীক্ষা করছে, কি ধরনের চকলেট বানাতে হচ্ছে, কি ফ্লেভারের বানাতে হচ্ছে, এই সমস্ত কিছু আমাদেরকে পৌঁছায়। আমি জাস্ট তোমাদের উদাহরণ নিয়ে, নিয়ে বলার চেষ্টা করছি যাতে তোমরা যাতে তোমরা রিলেট করতে পারো। এর মানে সীমাবদ্ধতা কি আছে? ভারতীয় কারবারি পরিবেশের সীমাবদ্ধতা কি আছে? এটা আমরা দেখে নিই। কিন্তু কি আছে? মূলধনের অভাব, যেটা আমাদের বললাম। অনেক মানুষ গরিব আছে, তাদের কাছে সঠিক পরিমাণে টাকা এভেলেবেল নেই, তারা সেভিংসও কম। তার জন্য কি কোম্পানি খুলতে পারা যাচ্ছে না। মিশ্র অর্থনীতির প্রতিযোগিতা, মানে সরকার আর প্রাইভেট কোম্পানির মাঝে সহযোগিতা না হয় ঝামেলার সৃষ্টি হয়েছে, কে কি করবে এই নিয়ে। প্রযুক্তিগত ঘাটতি, উন্নত দেশের মতো ভারতে এখনো সব কোম্পানির মধ্যে আধুনিক প্রযুক্তি নেই। এইগুলো নিয়ে সমস্যা আছে। ঠিক আছে? অনেক হাইটেক মেশিন ইত্যাদি ব্যবহার করা হচ্ছে। আর কি আছে? আমাদের উদারীকরণ এবং বিশ্বায়নের চ্যালেঞ্জ। মানে বাইরের বড়, বড় কোম্পানিগুলো আসার ফলে কি ভারতের ছোট এবং মাঝারি প্রতিষ্ঠানগুলো কি প্রতিযোগিতার চাপ পেয়ে থাকছে। ফলে কি হয়? নতুনভাবে বিজনেস অতটা গ্রো করতে পারছে না। ধরো তুমি একটা ছোট একটা ধরো মিষ্টির দোকান চালাও। হঠাৎ বিদেশ থেকে একটা চকলেট কোম্পানি এসে তোমার দোকানের পাশে দোকান খুললো এবং খুবই ভালো টেস্টি, খুবই ভালো উন্নত মানের আ চকলেট দিচ্ছে, এবং ওদের কাছে নতুন মেশিন আছে, দামও কম, বিজ্ঞাপনও ভালো হচ্ছে। তুমি ভাবলে এখন তাহলে তোমাকে তো কিছু করতে হবে, নতুন কিছু বানাতে হবে। যদি তোমার কাছে টাকা না থাকে, কেউ সাহায্য না থাকে, এই সমস্ত কিছু যদি হয়, তো তোমার তো দোকানটা চালানোটা প্রবলেম হয়ে যাবে না? তো এইগুলোই হলো সেই ব্যাপারগুলো। বোঝানো আছে? এইগুলোই হলো সেই ব্যাপারগুলো আমি এখানে বললাম। ঠিক আছে? এবার আমরা একটুখানি জেনে নিই যে আমাদের ভারত সরকার ১৯৯১ তে যেই নীতিগুলো নিয়েছিল সেইগুলো সম্পর্কে আমরা জেনে নিই। যে উদারীকরণ এইগুলো সমস্ত। ওকে? তো উদারীকরণ কি? উদারীকরণ মানে সিম্পল, যে ব্যবসার স্বাধীনতা দেওয়া।
মানে তুমি খুব সহজে লাইসেন্স পেয়ে যাবে। বিদেশি কোম্পানিকে ভারতে আসতে দিল, ব্যবসার নিয়ম কানুন খুব কমিয়ে দিল, মানে ইজি করে দিল। এতে কি হচ্ছে? এতে হলো ব্যবসা দ্রুতভাবে বাড়ছে, টেকনোলজি ও টাকা আছে, সবাই নিজের মতো কাজ করতে পারছে। বিদেশি কোম্পানি আসছে, তার ফলে একটা প্রবলেমও আছে, কিন্তু আমরা নতুন নতুন টেকনোলজি শিখছি, নতুন নতুন ইনভেস্টমেন্ট হচ্ছে, সমস্ত কিছু আমাদের হচ্ছে। ঠিক আছে? তো খারাপ ভালো দিক নিয়েও আমরা আলোচনা করবো। সেটাই বলছি, উদারীকরণ অর্থ হলো সরকার নিয়ন্ত্রণ রাজ করে শিল্প বাণিজ্যের স্বাধীনতা দেওয়া। ১৯৯১ সালে নয়া অর্থনৈতিক নীতির মাধ্যমে অর্থনৈতিক নিয়ন্ত্রণ শিথিল হয়। শিল্প লাইসেন্স পদ্ধতি সহজ হয়, বিদেশে বিনিয়োগে ছাড় দেওয়া হয়। এই সংস্কারের প্রধান নেতৃত্ব দেয় প্রধানমন্ত্রী পি.ভি. নরসিমহা রাও, অর্থমন্ত্রী ডক্টর মনমোহন সিং। ঠিক আছে? উদারীকরণের ধারণা কি আছে? অর্থনৈতিক স্বনির্ভরতা আসে, নিয়ন্ত্রণ মুক্ত ব্যবসা তৈরি হয়। আর প্রধান দিকগুলো কি? আমদানি শীতলতা, এমআরটিপি, এফইআরই আমাদের হয়। বিদেশে বিনিয়োগ ছাড়া এইগুলো নতুন নতুন অনেক প্রচার আছে। উদারীকরণের পক্ষে আর বিপক্ষে যুক্তি কি আছে? পক্ষের যুক্তি হলো ব্যবসা সহজে ছড়ায়, খরচ কমে, নতুন প্রযুক্তি আসে। আর বিপক্ষে যুক্তি আমাদের কি আছে? বিদেশি কোম্পানি বেশি টাকা নিয়ে যায়, দরিদ্র দেশগুলোর জন্য কঠিন, কিছু লোকের চাকরিও চলে যেতে পারে, জিনিসপত্রের দাম বেড়ে যায়, তাই না? বাইরে থেকে আনলে অনেক সময় যে তারা অল্প দামে বিক্রি করবে এরকমও কোনো ব্যাপার নেই। ঠিক আছে? তো এইটা ছিল আমাদের উদারীকরণের পুরো ব্যাপার। তো এই জিনিসগুলো একটু স্ক্রিনশটও নিয়ে নিতে পারো, দেখে নিতে পারো। ঠিক আছে? তারপর আমাদের কি আছে? বেসরকারীকরণ। বেসরকারীকরণ মানে কি? ধরো সরকারি কিছু প্রতিষ্ঠান বেসরকারি মানে লোকের হাতে তুলে দেওয়া হলো। কেন দেওয়া হলো? কারণ হলো সরকারের চালাতে একটু খরচ হচ্ছিল এবং অদক্ষ লোক ছিল। এই বেসরকারি লোকেরা মানে যারা হলো সরকারের থেকে টাকা না নিয়ে নিজেদের টাকা ইনভেস্ট করে চালাচ্ছে, ভালোভাবে চালাবে। এর ফলে কি হলো যে নতুন নতুন কর্মচারীরা আসলো, অদক্ষ কর্মচারীদের ছাঁটাই হলো। তাদের পেছনে পয়সা খরচা হতো। ঠিক আছে? স্মার্ট ভাবে কাজ করানো যাচ্ছে। এইগুলোই আমাদের বেসরকারীকরণ হয়েছিল। সরকারি প্রতিষ্ঠানের মালিকানা বা নিয়ন্ত্রণ বেসরকারি সংস্থার কাছে হস্তান্তর করে দেওয়া হলো। একেই বেসরকারীকরণ বলা হয়ে থাকছে। এবং অদক্ষতা, অতিরিক্ত কর্মী, রাজনৈতিক হস্তক্ষেপ এই সমস্ত কারণের জন্য ১৯৯১ সালে অর্থনৈতিক সংস্করণ হিসেবে বেসরকারীকরণ চালু হয়। এর মাধ্যমে দক্ষ পেশাদার ব্যবস্থাপনা নিশ্চিত করা হয়ে থাকছে এবং সদ্ব্যবহার করা হচ্ছে, বেসরকারীকরণ প্রয়োজন হচ্ছে। অনেক বর্তমান ক্ষতির মুখে ছিল, তাই বেসরকারীকরণের প্রবণতাও বাড়ছে। ঠিক আছে? আর পক্ষে আর এর বিপক্ষে যুক্তি আমাদের কি? সবকিছুই বললাম, পক্ষে বিপক্ষে যুক্তি কি? এক্ষেত্রে কি হলো? টাকা পাওয়া সহজ হচ্ছে, বিনিয়োগকারীরা ইনভেস্ট করছে, জিনিসের মান ভালো হচ্ছে, দক্ষ লোকেরা আছে এবং কি প্রতিযোগিতাও বাড়ছে এবং সরকারের সহায়তায় প্রযুক্তির উন্নতিও করা সম্ভব হচ্ছে। ঠিক আছে? আর খারাপ দিক কি? অনেক সময় লোকের ছাঁটাই হচ্ছে, শ্রমিকদের ছাঁটাই হচ্ছে না? যারা হলো আনস্কিলড লেবার আছে, তারা হয়তো ঠিকঠাকভাবে কাজ করানো যাচ্ছে না। এর ফলে কি? বেকারত্ব বাড়ছে এবং কিছু কিছু ক্ষেত্রে শিল্পের উন্নতিতেও বাধাগ্রস্ত হচ্ছে। পরিবেশের মানে যে আমাদের পরিবেশে বিজনেসটা গড়ে সেখানে প্রবলেম হচ্ছে। আবার কি গরিবদের কথা কেউ ভাবছে না। সমাজে দরিদ্রদের সেবা করা হচ্ছে না। খালি বেসরকারিকরণ করলে কি যে যার নিজেদের প্রফিটটারই কথা ভাবছে, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। এই সমস্ত কিছু আমাদের কি বেসরকারিকরণের বিপক্ষে যুক্তি। মানে এইগুলো হয়েছিল। সমস্ত জিনিস করলে তার একটা পজিটিভ এবং নেগেটিভ দিক তো থাকবেই থাকবে। ঠিক আছে? তারপর লাস্ট আমাদের আছে কি? বিশ্বায়ন। বিশ্বায়ন মানে গ্লোবালাইজেশন। মানে সারা পৃথিবী, আমরা কি ভারত তার সাথে বিভিন্ন দেশ, ঠিক আছে? তারা একসাথে যাতে ব্যবসা করে। এইটাকেই বোঝানো হচ্ছে। ঠিক আছে? বিভিন্ন দেশের মধ্যে এরকম বিভিন্ন চাইনিজ প্রোডাক্ট আগে ছিল। অনেক কিছু চায়না থেকে জিনিসপত্র আসতো। তো সেরকম আমেরিকার বিভিন্ন জিনিস আছে বিভিন্ন দেশ থেকে, এইগুলোই বোঝানো হচ্ছে। কি হচ্ছে এখানে? এখানে এক দেশে বানানো জিনিস অন্য দেশে বিক্রি করা হচ্ছে। ভারতবর্ষে বসেই কি হলো? চাইনিজ মোবাইল কিনতে পারছে। আমেরিকার লোক ভারতের সফটওয়্যার ব্যবহার করতে পারছে। এই সমস্ত জিনিসপত্র। যে বিভিন্ন দেশের মধ্যে বাধাহীন পণ্য, সেবা, মূলধন, শ্রম ইত্যাদি বিনিময় হচ্ছে, বাণিজ্য অবাধে প্রভাবকে বিশ্বায়ন বলা হচ্ছে। বাণিজ্য শুধুমাত্র দেশের মধ্যে সীমাবদ্ধ থাকছে না, বিশ্বব্যাপী বিস্তার হচ্ছে। বহির্বাণিজ্যের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, বিশ্বব্যাপী বাজার গঠন হচ্ছে, বাজারের উদারীকরণ হচ্ছে, আধুনিক প্রযুক্তি ব্যবহার হচ্ছে। ১৯৯১ সাল থেকে উদারীকরণ, বেসরকারীকরণ এবং বিশ্বায়নের প্রক্রিয়া শুরু হয়। এবার এর পক্ষে এবং বিপক্ষে যুক্তি। সমস্ত জিনিসের পক্ষে এবং বিপক্ষে তো যুক্তি থাকবেই, আমরা বললাম। এর ভালো দিক কি? নতুন নতুন আমরা জিনিস পাচ্ছি, বিনিয়োগের সুযোগ বাড়ছে, উন্নত প্রযুক্তি আসছে, ব্যবসা বাড়ছে, পণ্যের উন্নত মান হচ্ছে, অর্থনৈতিক বৃদ্ধি বাড়ছে, ন্যাশনাল ইনকাম বাড়ছে। আর বিপক্ষের যুক্তি কি? ভারতের ছোট কোম্পানিগুলো কি হচ্ছে? বন্ধ হয়ে যাচ্ছে। দেশীয় কোম্পানিগুলো আমাদের বিদেশের প্রতিযোগিতায় টিকে থাকতে পারছে না। শ্রমিকদের হলো কর্মসংস্থানেও প্রভাব পড়ছে। সবাই চাকরি পাচ্ছে না। ছাঁটাই হচ্ছে, আনস্কিলড লেবারদের প্রবলেম হচ্ছে। দামের উপর নিয়ন্ত্রণ থাকছে না এবং সামাজিক এবং অর্থনৈতিক বৈষম্য মানে জিনিসপত্রের দাম ইত্যাদি বাড়ার ফলে কেউ কিনতে পারছে, কেউ কিনতে পারছে না। এই বৈষম্য বেড়ে যাচ্ছে এবং জিনিসপত্রের দাম বাড়ছে, স্থানীয় ব্যবসার ক্ষতি হচ্ছে। তো এবার দেখে নেওয়া যাক ৩ টের ফলে ওভারঅল এ কি প্রভাব পড়েছিল। ১ম টার মধ্যে কি? সরকারি নিয়ন্ত্রণ কমিয়ে উদারীকরণের মধ্যে কি? সরকারি নিয়ন্ত্রণ কমিয়ে ব্যবসার স্বাধীনতা বৃদ্ধি হয়েছিল। আর বেসরকারিকরণের ফলে কি? মানে খুব ইজিলি আমরা কি? উদারীকরণে কি ইজিলি খুব তাড়াতাড়ি আমরা বিজনেস স্থাপন করতে পারছিলাম। অনেক কাগজি ঝঞ্ঝাট কমে যাচ্ছিল। আর বেসরকারিকরণের ফলে কি? বেসরকারি
লোক ভালোভাবে কি বিজনেস চালাতে শুরু করবে, মানে সরকার থেকে বেসরকারি প্রতিষ্ঠান গেল এবং ফলে উন্নত জিনিসপত্র পেলাম। এই যে আমরা প্রোডাক্ট ব্যবহার করছি, আমরা যত হলো পরিমাণে যে বিভিন্ন দেখছি না ওটিটি কনজাম্পশন করছি, জিনিসপত্র কিনছি, এগুলো সব তো বেসরকারিকরণে, প্রাইভেট জিনিসেরই তো এইগুলো ব্যাপার, তাই না? আর বিশ্বায়নের ফলে কি বিদেশের সঙ্গে ভারতের অর্থনীতিকে যুক্ত করা হলো এবং বিশ্ব বাজারের সাথে আমাদের অর্থনীতি একসাথে চলতে শুরু করলো। ঠিক আছে? আর লাস্ট এইটা আমাদের আছে, এই পার্টটা আমরা জাস্ট ছোট্ট করে দেখে নিই। মানে এখানে কি ভারত বিদেশে কি, কি জিনিস বিক্রি করছে? এখানে বলা আছে ২০২২-২৩ এর ডেটাটা তোমরা দেখতে পাচ্ছ। প্রায় ৩৬ লাখ কোটি টাকার জিনিস ২০২৪-২৫ সালে একটু কম হয়েছে। ঠিক আছে? তারপর হলো মানে এটা রিসেন্ট ডেটা, একদম এশিয়াতে বিক্রি একটু কম হয়েছে। আমেরিকা, ইউরোপের দিকে বেড়েছে। সবচেয়ে বেশি বিক্রি হয়েছে আমেরিকায়। তারপর চীন থেকে বেশি জিনিস আমরা আনছি কিন্তু সেখানে কম জিনিস বিক্রি করছি। ইউএই এবং রাশিয়ার মধ্যে আমাদের কি সবথেকে বেশি বাণিজ্যিক অংশীদারি, মানে আমরা বাণিজ্যিকভাবে তাদের সাথে সবথেকে বেশি বন্ধুত্ব আমাদের আছে। ঠিক আছে? মানে মুখ্য পর্যবেক্ষণ আমাদের কি রপ্তানি স্থিতিশীল হলেও ভারসাম্যহীন আমদানি-রপ্তানি সম্পর্ক রয়েছে এবং বিশ্ববাজারে ভারতের অবস্থান কি শক্তিশালী। ওকে? তো এইটাই হলো টোটাল আমাদের ব্রিফ একটা ব্যাপার তোমাদেরকে বলে দিলাম। এগুলো আমাদের আসবে বলেই পরীক্ষার জন্য। ঠিক আছে? তো এইটাই ছিল আমাদের কি চ্যাপ্টার 3, যেটা আমাদের কারবারি পরিবেশ বা বিজনেস এনভায়রনমেন্ট ছিল। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যারা শেষ অব্দি ভিডিওটাকে দেখেছো তারা হলো আমাদের বাকি ভিডিওগুলো চেক করতে পারো। তো তোমরা কমেন্ট করেও জানাতে পারো কোন, কোন ভিডিওস তোমাদের লাগবে। আমি সেই অনুযায়ী প্রত্যেকটা ভিডিও পরপর আনতে থাকবো। ঠিক আছে? তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।